এখন আমরা দেখব চেকের পক্ষসমূহ। ঠিক আছে, অর্থাৎ একটা চেকে কয়টা পক্ষ থাকতে পারে। এর আগে আমরা আলোচনা করে আসছি যে নরমাল একটা চেক যখন ইস্যু করা হয়, ধরেন চেক ইস্যু করলাম, একজন ব্যক্তি চেকটা ইস্যু করলো, চেকটা মূলত কি করা হয়, চেকের একজন আদেষ্টা থাকেন, আদেষ্টা, ঠিক আছে, তিনি কি করতেছেন, চেকটা দিতেছেন, চেকটা আবার চেকের প্রাপককে চেকের অর্থটা পরিশোধ করা হচ্ছে। ঠিক আছে, যে এখানে হচ্ছে আদিষ্ট, আদেশটা, আদিষ্ট আর প্রাপক, এই তিনটা হচ্ছে মূলত চেকের পক্ষ, সহজ কথায়। ওকে, আচ্ছা। তো এখন এখানে আদেশটা কি হতে পারে, আদেশটা হচ্ছে ধরেন ব্যাংকের যিনি গ্রাহক করেছেন। ঠিক আছে, কারণ কি, কারণ চেক হচ্ছে গ্রাহকের হিসাব হতে অর্থ উত্তোলনের জন্য মূলত গ্রাহককে দেওয়া হয়। তাহলে ব্যাংকের গ্রাহক যিনি রয়েছেন, ব্যাংকের গ্রাহক তিনি কি হচ্ছেন, তিনি হচ্ছেন আদেশটা। ঠিক আছে, ব্যাংকের গ্রাহক হচ্ছেন আদেশটা। তো এই লোক কি করতেছে, এই ভদ্রলোক ব্যাংকের উপর নির্দেশ দিতেছে। কাকে নির্দেশ দিতেছে, ব্যাংকে নির্দেশ দিতেছে চেকের মাধ্যমে। ব্যাংকের গ্রাহক ব্যাংকে নির্দেশ বা আদেশ দিতেছে যেন চেকের প্রাপককে ব্যাংক, চেকের প্রাপককে ব্যাংক নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করা, অর্থাৎ চেকে যতটুকু অর্থের কথা লেখা থাকবে ততটুকু অর্থ যেন ব্যাংক প্রাপককে প্রদান করে দেয় বা পরিশোধ করে দেয়। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে প্রাপক আবার ব্যাংকের গ্রাহকও হতে পারে, অর্থাৎ গ্রাহক যিনি রয়েছেন তিনি এই যে ব্যাংকের নিকট মানে ব্যাংকের প্রতি চেকের মাধ্যমে আদেশ দিবে যেন ব্যাংক চেকের অর্থটা গ্রাহককে বা প্রাপককে প্রদান করে দেয়, তাহলে কিন্তু চেকের কাজ শেষ। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পারি যে একটা পক্ষ হচ্ছে ব্যাংকের গ্রাহক, ওকে, আরেকটা পক্ষ হচ্ছে কি ব্যাংক যিনি হচ্ছেন আদিষ্ট, আরেকটা পক্ষ হচ্ছে প্রাপক। ঠিক আছে, প্রাপক গ্রাহক নিজে হতে পারে বা গ্রাহক ভিন্ন, গ্রাহক যদি কারোর সাথে হস্তান্তর করে চেকটা তাহলে সেই ব্যক্তি প্রাপক। তার মানে তিনটা পক্ষ চেকে। ওকে, তো এখন এই তিনটা পক্ষ ছাড়া আরো কিছু কিছু পক্ষের সৃষ্টি হতে পারে চেকের ক্ষেত্রে, আমরা মূলত সেগুলো নিয়েই আলাপ করব। প্রথমে যে পক্ষটা আছে সেটা হচ্ছে আদেশটা। আদেশটা হচ্ছে ব্যাংকের গ্রাহক বা ব্যাংকের আমানতকারী। ঠিক আছে, ব্যাংকের গ্রাহক বা আমানতকারী। ঠিক আছে, আমানতকারী তার কি আছে, তার ব্যাংকের সাথে হিসাব রয়েছে। ঠিক আছে, ব্যাংকের গ্রাহক বা আমানতকারী এনার কি আছে, এনার ব্যাংকের সাথে একটা হিসাব আছে, অর্থাৎ তিনি হচ্ছেন ব্যাংক হিসাবে মালিক। ওকে, এই আমানতকারীর একটা ব্যাংক হিসাব রয়েছে। এই ব্যাংক হিসাবের মাধ্যমে আমানতকারী কি করেছে, অ্যাকচুয়ালি এই ব্যাংক হিসেবে আমানতকারী অ্যাকচুয়ালি অর্থ জমা করেছে। আর অর্থ যখন জমা করে, অর্থ যখন আমানতকারী ব্যাংক হিসেবে জমা করে, তখন এই ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থটা কার কাছে চলে যায়, ব্যাংকের কাছে। ঠিক আছে, তো ব্যাংকের কাছে অর্থটা যখন চলে যায়, ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংকের কাছে যখন অর্থটা চলে যায়, তখন ব্যাংক কি হয়ে যায়, ব্যাংক আমানতকারীর কাছে দায়বদ্ধ হয়ে যায়। ঠিক আছে, ব্যাংক আমানতকারীর কাছে দায়বদ্ধ হয়ে যায়। এই কারণে মূলত মূলত অর্থ বা টাকাটা হচ্ছে আমানতকারী। ঠিক আছে, তাই আমানতকারী যখন চাইবে তখনই সে কি উত্তোলন করতে পারবে অর্থটা। ঠিক আছে, বা সেই অর্থটা ব্যাংক হিসাব থেকে অন্য কাউকে পরিশোধের নির্দেশ দিতে পারবে বা আদেশ দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমানতকারী ক্ষেত্রে কি, আমানতকারী হচ্ছে অর্থের মালিক। তো এই অর্থ উত্তোলন করার জন্য একমাত্র আদেশ কে দিতে পারবে, উত্তোলনের আদেশ শুধুমাত্র আমানতকারী বা ব্যাংকের গ্রাহক যিনি রয়েছেন তিনি উত্তোলনের আদেশ দিতে পারবেন। ঠিক আছে, আর যেহেতু এই অর্থের মালিকটা হচ্ছে আমানতকারী, তাই আমানতকারী যখন চাইবে তখনই সাথে সাথে ব্যাংকের উপর এই অর্থ উত্তোলনের বা অর্থের চেকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ কাউকে পরিশোধের আদেশ দিতে পারে। কে আদেশ দিতে পারে, সে হচ্ছে ব্যাংকের গ্রাহক। ঠিক আছে, ব্যাংকের গ্রাহক তিনি কি করতে পারেন, তিনি আদেশ দিতে পারেন। ওকে, এই জন্য মূলত ব্যাংকের গ্রাহক বা যিনি আমানতকারী রয়েছেন সেই আমানতকারীকে বলা হয় হচ্ছে, আমানতকারীকে আদেশটা বলা হয়। কারণ কি, আমানতকারী মূলত ব্যাংকের উপর নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলনের আদেশ প্রদান করতে পারে। ঠিক আছে, বা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের আদেশ প্রদান করতে পারে। কিসের মাধ্যমে আদেশ প্রদান করতে পারে, আদেশটা প্রদান করতে পারে চেকের মাধ্যমে। ঠিক আছে, এই যে চেক, আদেশটা কিসের দ্বারা আসবে, আদেশটা চেকের দ্বারা ব্যাংকের উপর আদেশ দেওয়া হবে যেন ব্যাংক কি করে, ব্যাংক আমানতকারী বা অন্য যে কোনো পক্ষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ
ফেরত প্রদান করে। তাহলে অর্থের মালিক যেহেতু আমানতকারী বা ব্যাংক হিসেবে গ্রাহক, তাহলে সে চাইলে কি করতে পারে, ব্যাংকের উপর আদেশ দিতে পারে, এবং সেই আদেশটা অর্থাৎ সেই আদেশ যেটি রয়েছে সেটি কিসের মাধ্যমে দেওয়া হয়, মূলত চেকের মাধ্যমে দেওয়া হয়। এজন্য আমানতকারীকে চেকের সর্বপ্রথম পক্ষ যেটি হচ্ছে আদেশটা, ঠিক আছে, অর্থাৎ যিনি আদেশ প্রদান করেন, ঠিক আছে, কে আদেশ প্রদান করেন, ব্যাংকের গ্রাহক। এজন্য ব্যাংকের গ্রাহককে চেকের একদম প্রথম পক্ষ সেটা হচ্ছে আদেশটা বলা হয়। তাহলে ক্লিয়ার যে ব্যাংকের চেকের যে পক্ষসমূহ রয়েছে সেই চেকের পক্ষের মধ্যে প্রথম পক্ষ হচ্ছে কি, আদেশটা, যিনি হচ্ছে ব্যাংকের গ্রাহক বা আমানতকারী। এরপর হচ্ছে আদিষ্ট। আদিষ্ট হচ্ছে যার উপর আদেশ দেয়া হয়েছে, ঠিক আছে, যার উপর, এখানে যদি আমি লিখি যার উপর আদেশ, যার উপর আদেশ দেয়া হয়, ঠিক আছে। তাহলে আদেশ জিনিসটা কার তরফ থেকে আসতেছে, আদেশটা আসতেছে আমানতকারী, ঠিক আছে, আমানতকারী বা ব্যাংকের গ্রাহক যিনি, ঠিক আছে। এখানে আমি লিখে নিই, আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। ব্যাংকের গ্রাহক, এই ভদ্রলোক কি করতেছে, এই ভদ্রলোক ব্যাংকের কাছে যেহেতু তার টাকা আছে, ঠিক আছে, ব্যাংকের কাছে যেহেতু তার টাকা আছে, সে কি করতেছে, এখানে একটা চেক দিতেছে। চেকটা কাকে দিতেছে, সে একটা চেক প্রদান করতেছে কাকে, ব্যাংকে চেকটা দিতেছে। চেকের মানেটা কি হচ্ছে, চেকের মানে হচ্ছে ব্যাংক যেন চেকের অর্থটা পরিশোধ করে দেয়। কাকে পরিশোধ করে, চেকের প্রাপককে, ঠিক আছে, চেকের প্রাপক বা ব্যাংকের গ্রাহক যিনি রয়েছেন তাকে, ঠিক আছে, যে কোনো একজন হতে পারে। তাহলে এখন দেখেন চেকের মাধ্যমে মূলত কি দেওয়া হচ্ছে, চেকের মাধ্যমে মূলত ব্যাংকের উপর কি করতেছে, যিনি আমানতকারী আছেন তিনি কি করতেছেন, আদেশ দিতেছেন, ঠিক আছে। তাহলে এই যে যিনি আদেশ দিতেছেন ব্যাংকের গ্রাহক, এনাকে আমরা কি করেছিলাম, ইনি হচ্ছেন আদেশটা। তো আদেশটা কি করতেছে, আদেশটা আদেশ দিচ্ছে। আদেশটা কার উপর আদেশ দিচ্ছে, আদেশটা আদেশ প্রদান করতেছে ব্যাংকের উপর, অর্থাৎ আদেশ আরোপিত হচ্ছে ব্যাংকের উপর। এই দেখেন ব্যাংকের উপর আদেশটা গিয়ে পড়ছে, অর্থাৎ আদেশটি ব্যাংকের উপর আরোপ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে যার উপর আদেশ আরোপিত করা হয় বা আরোপ করা হয় তাকে বলা হচ্ছে কি, আদিষ্ট, অর্থাৎ সে, অর্থাৎ তার উপর মূলত আদেশ প্রদান করা হয়েছে। যার উপর আদেশ আরোপিত হবে বা যার উপর আদেশ প্রদান করা হবে তাকে কি বলা হবে, তাকে বলা হবে হচ্ছে আদিষ্ট, ঠিক আছে। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে আদিষ্ট হচ্ছে ব্যাংক, এবং এই আদিষ্ট যিনি, এই আদিষ্টই কি করবে, আদিষ্ট চেকের যে টাকাটা, অর্থাৎ চেকের মাধ্যমে যে অর্থটা পরিশোধ করতে বলা হবে, ঠিক আছে, এই যে অর্থটা কে পাবে, চেকের প্রাপক, ঠিক আছে, অর্থটা পাবে হচ্ছে চেকের প্রাপক, এবং অর্থটা কে পরিশোধ করবে, অর্থটা পরিশোধ করবে হচ্ছে ব্যাংক বা আদিষ্ট। অর্থাৎ যার উপর আদেশ প্রদান করা হবে চেকের ক্ষেত্রে, সেই কি করবে, অর্থাৎ সেই প্রতিষ্ঠানে কি করবে, চেকের অর্থ পরিশোধ করবে, চেকের প্রাপককে চেকের অর্থ সেই প্রতিষ্ঠানে পরিশোধ করবে। তাহলে চেকের ক্ষেত্রে আদিষ্ট হচ্ছে ব্যাংক, অর্থাৎ এই ক্ষেত্রে আদিষ্ট বা ব্যাংক মানে হচ্ছে আদিষ্ট ব্যাংক চেকের অর্থ চেকের প্রাপককে বা ব্যাংকের গ্রাহককে পরিশোধ করে দেবে। ক্লিয়ার? তাহলে দুইটা পক্ষ আমরা পাইলাম, প্রথম হচ্ছে আদেশটা, তারপর কি, তারপর হচ্ছে আদিষ্ট হচ্ছে এক নম্বর পক্ষ, আদিষ্ট হচ্ছে দুই নম্বর পক্ষ। এবং চেকের অর্থ কে পরিশোধ করে, সব সময় মনে রাখবেন, চেকের অর্থটা কে পরিশোধ করে, চেকের অর্থ পরিশোধ করা হচ্ছে যিনি আদিষ্ট অর্থাৎ কি, আদিষ্ট হচ্ছে ব্যাংক হচ্ছে চেকের অর্থ পরিশোধ করে। তাহলে দ্বিতীয় পক্ষ আমরা পেলাম, সেটা হচ্ছে কি, আদিষ্ট। এরপর আমরা দেখব তিন নাম্বার যে পক্ষটা রয়েছে সেটা হচ্ছে প্রাপক, অর্থাৎ চেকের টাকাটা অ্যাকচুয়ালি যে পাবে, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা দেখানো হয়েছিল, ব্যাংকের গ্রাহক তিনি কি করতেছেন, তিনি চেকের মাধ্যমে ব্যাংকের উপর আদেশ দিচ্ছেন, এবং ব্যাংক অর্থ কাকে পরিশোধ করতেছে, অর্থ চেকের প্রাপককে
পরিশোধ করতেছেন। ঠিক আছে, তাহলে এই যে ব্যাংকে কি করতেছেন, চেক দিতেছেন। ঠিক আছে, চেকের মাধ্যমে আদেশ দিচ্ছেন ব্যাংকে এবং ব্যাংক অর্থ পরিশোধ করতেছে কাকে, চেকের প্রাপককে। এখানে খেয়াল করেন, তাহলে চেকের প্রাপক কি করতেছে, চেকের প্রাপক মূলত অর্থ আদায় করতেছে। অর্থ আদায় করতেছে কার তরফ থেকে, অর্থ আদায় করতেছে আদিষ্ট থেকে। অর্থাৎ আদিষ্টটা মূলত আদিষ্ট যিনি, তিনি চেকের প্রাপককে অর্থ পরিশোধ করতেছেন। তার মানে চেকের প্রাপক হচ্ছে যার অর্থ প্রাপ্তির অধিকার রয়েছে। ঠিক আছে, অর্থ প্রাপ্তির অধিকার যার রয়েছে। তার মানে হচ্ছে চেকের অর্থটা মূলত যে পাবে বা যাকে চেকের অর্থটা পাওয়ার অধিকার দেওয়া হবে সেইটি চেকের প্রাপক। এক্ষেত্রে চেকের প্রাপক হতে পারে কি, চেকের প্রাপক হতে পারে ব্যাংকের গ্রাহক। ঠিক আছে, অর্থাৎ ব্যাংকের গ্রাহক যদি নিজে ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করতে চায়, তাহলে চেকের টাকাটা তখন কাকে দেওয়া হবে, ব্যাংকের গ্রাহককে দেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে চেকের প্রাপককে ব্যাংকের গ্রাহক হতে পারবে বা চাইলে অন্য কোনো পক্ষ। ঠিক আছে, অন্য কোনো পক্ষ। এখানে অন্য কোনো পক্ষ বলতে মূলত কি বোঝানো হচ্ছে, যেমন চেকটা যদি ব্যাংকের গ্রাহক কি করে, ব্যাংকের গ্রাহক ধরেন ব্যাংকের গ্রাহক চেকটা হস্তান্তর করছে ক নামের একটা ব্যক্তির সাথে। ঠিক আছে, ক নামের একজন ব্যক্তির সাথে চেকটা হস্তান্তর করলো, অর্থাৎ ক নামের ব্যক্তিকে চেকটা ব্যাংকের গ্রাহক দিয়ে দিল। তাহলে ক নামের ব্যক্তিকে যখন চেকটা দিয়ে দিয়েছে, তাহলে চেকের অর্থপ্রাপ্তির অধিকারটা এখন কার কাছে চলে আসছে, ক এর কাছে চলে আসছে। ঠিক আছে, ওই যে আমরা হস্তান্তর করছিলাম চেকের হস্তান্তর যোগ্যতা, সেখানে তাহলে ব্যাংকের গ্রাহক চেকটা হস্তান্তর করলো কার সাথে, ক এর সাথে। তাহলে এই ক্ষেত্রে অর্থপ্রাপ্তির অধিকারটা কার কাছে চলে আসলো, অর্থপ্রাপ্তির অধিকারটা চলে আসলো ক নামের ব্যক্তির কাছে। তাহলে এই ক্ষেত্রে ব্যাংক কি করবে, ব্যাংক ক নামের ব্যক্তিকে অর্থটা পরিশোধ করবে। ঠিক আছে, অর্থ পরিশোধ। ওকে, তাহলে ক নামের ব্যক্তিকে অর্থ পরিশোধ করবে। তো এইভাবে চেকের প্রাপক হচ্ছেন ওই পক্ষ যে পক্ষকে মূলত ব্যাংক বা আদিষ্ট চেকের অর্থটা পরিশোধ করে। তার মানে চেকের অর্থ প্রাপ্তির আইনগত অধিকার যে ব্যক্তি বা প্রতিষ্ঠান লাভ করবে সেই তাকে কি বলা হবে, তাকে চেকের প্রাপক বলা হবে। তার মানে চেকের প্রাপক হতে পারে কোনো ব্যক্তি, চেকের প্রাপক হতে পারে কোনো প্রতিষ্ঠান। চেকের প্রাপক কি হতে পারে, কোনো ব্যক্তি বা চেকের প্রাপক কোনো প্রতিষ্ঠানও হতে পারে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, তাহলে চেকের মূলত আমরা তিনটা পক্ষ দেখলাম। একটা হচ্ছে আদেষ্টা, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ হচ্ছে আদিষ্ট এবং তৃতীয় পক্ষ হচ্ছে চেকের প্রাপক। ওকে, তাহলে এই যে 1 2 3 এই তিনটা পক্ষ মূলত চেকের একদম বেসিক পক্ষ যেটা। ঠিক আছে, একদম মূল যে পক্ষ এটা হচ্ছে 1 2 3 আদেষ্টা, আদিষ্ট এবং চেকের প্রাপক। এরাই হচ্ছে মূলত চেকের পক্ষসমূহ। এছাড়াও যখন চেকটা হস্তান্তর করা হয়, যেমন এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ব্যাংকের গ্রাহক, ধরেন ব্যাংকের গ্রাহক যদি চান চেকটা তাহলে কি করতে পারবেন, চেকটা তাহলে তিনি হস্তান্তর করতে পারবেন। ঠিক আছে, তো হস্তান্তর কাকে করলেন, ধরেন ক নামের ব্যক্তিকে হস্তান্তর করলেন। এখন ক নামের ব্যক্তিকে হস্তান্তর করতে গেলে চেকটা কি করতে হবে, যদি বাহক চেক হয় তাহলে জাস্ট অর্পণের মাধ্যমে হস্তান্তর করে দিল। তবে হুকুম চেক বা দাগকাটা চেকের ক্ষেত্রে কি করতে হবে, আগে অনুমোদন করতে হবে, তারপর অর্পণ করতে হবে বা হাত বদল করতে হবে। ঠিক আছে, তাহলে যখন এই হস্তান্তরটা হচ্ছে, হ্যাঁ, এই হস্তান্তর হওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে অনুমোদন, হস্তান্তর। ঠিক আছে, হস্তান্তরের জন্য অনুমোদন, তারপর হচ্ছে অর্পণ করার প্রয়োজন। তো বাহক চেকের ক্ষেত্রে শুধু অর্পণ করে দিলে শেষ, কিন্তু মূলত যখন হুকুম চেক এবং দাগকাটা চেকের মাধ্যমে লেনদেন করা হয় তখন অনুমোদনের প্রয়োজন পড়ে। হস্তান্তর করার ক্ষেত্রে কিসের প্রয়োজন পড়ে, হস্তান্তর করার ক্ষেত্রে আগে অনুমোদনের প্রয়োজন পড়ে। তো এই অনুমোদন জিনিসটা কি, অনুমোদন জিনিসটা হচ্ছে, ধরেন চেকটা প্রথমে কাকে দেওয়া হয়েছিল, চেকটা প্রথমে ব্যাংকের গ্রাহকের নামে দেওয়া হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ ব্যাংকের গ্রাহক নিজের নামে চেকটা ইস্যু করেছিলেন। চেকের যে প্রাপকের জায়গাটা রয়েছে, চেকের যে প্রাপকের জন্য যে জায়গাটা রয়েছে, সেই চেকের প্রাপকের জায়গায় ব্যাংকের গ্রাহক নিজের কথা উল্লেখ করেছিলেন, অর্থাৎ ব্যাংকের গ্রাহক নিজ এই কথাটা লিখেছিলেন। ঠিক আছে,
পরবর্তীতে ব্যাংকের গ্রাহক দেখলেন যে ব্যাংকের টাকাটা তিনি উত্তোলন না করে তার ভাইকে দিয়ে উত্তোলন করানো হোক, ঠিক আছে, বা তিনি জানেন তার ভাইকে দিয়ে তিনি যেন চেকটা উত্তোলন করান। তাহলে এবং চেকটা আমরা ধরে নিলাম সেটা হচ্ছে হুকুম চেক বা দাগ কাটা চেক, ঠিক আছে। যেহেতু বাহক চেকের ক্ষেত্রে শুধুমাত্র হাত বদল করে দিলেই হয়ে যায়, তো তাহলে বাহক চেকের কথাটা আমরা এখানে নিয়ে আসবো না, আমরা এখানে হুকুম চেক বা দাগ কাটা চেক অনুমান করে নেব। তাহলে ব্যাংকের গ্রাহকের জন্য চেকটা প্রথমত ছিল, তারপর ব্যাংকের গ্রাহক কি করলেন, ব্যাংকের গ্রাহক চাইলেন যে তার ভাই যিনি রয়েছেন ক নামের ব্যক্তি তার সাথে চেকটা হস্তান্তর করবেন, অর্থাৎ তাকে চেকটা দিয়ে দিবেন এবং ক নামের ওই ব্যক্তিটা ব্যাংকে গিয়ে চেকের টাকাটা তুলে আনবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে হুকুম চেক। হুকুম চেকের ক্ষেত্রে এই যে যিনি ব্যাংকের গ্রাহক রয়েছেন বা যিনি মূলত চেকের প্রাপকটা, যাকে চেকটা দেওয়া হয়েছে, এই ব্যক্তির অনুমোদনের প্রয়োজন পড়ে, অর্থাৎ এই ব্যক্তি চেকের পেছনে একটা স্বাক্ষর দিবে, ঠিক আছে, চেকের পেছনে স্বাক্ষর দিয়ে ক নামের যে ব্যক্তিটা টাকা তুলতে যাবে তার কথা সেখানে লিখে দিবে, ঠিক আছে। অর্থাৎ যেখানে চেকের প্রাপক, চেকের প্রাপকের পর হুকুম চেক বা বাহক চেকের ক্ষেত্রে আমরা জানি অথবা তার আদেশে এই কথাটা লেখা থাকে, ঠিক আছে। ওই তার আদেশে, যেখানে তার আদেশে ওই লেখাটা থাকার পরে এই ক নামের ব্যক্তির নামটা লিখে দিতে হবে, এনার নামটা লিখে দিতে হবে। নামটা লিখে অনুমোদন কি, অনুমোদন হচ্ছে স্বাক্ষর, ঠিক আছে। স্বাক্ষরটা কি করবেন, স্বাক্ষর করবেন এই যে পূর্ববর্তী প্রাপক যিনি, চেকের প্রাপক পূর্ববর্তী বা প্রথম প্রাপক যিনি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি ব্যাংকের গ্রাহক, তিনি কি করবেন, তিনি স্বাক্ষর দিবেন। কোথায় স্বাক্ষর দিবেন, তিনি চেকের পেছনে স্বাক্ষর দিবেন, অর্থাৎ চেকের যে পেছনের পাতা রয়েছে, ঠিক আছে, চেকের পেছনের পাতায়, ওকে, চেকের পেছনে স্বাক্ষর দিবেন। তাহলে যখন চেকের পেছনে স্বাক্ষর দিচ্ছেন এবং এই যে যে ব্যক্তির সাথে হস্তান্তর করা হচ্ছে সেই ব্যক্তি, অর্থাৎ যিনি হস্তান্তরটা গ্রহণ করছেন সেই হস্তান্তর গ্রহীতার নাম লিখে চেকের পেছনে স্বাক্ষর করে দিচ্ছেন। কে স্বাক্ষর করছেন, চেকের পূর্ববর্তী প্রাপক যিনি, অর্থাৎ বর্তমান প্রাপক যিনি, যিনি চেকটা হস্তান্তর করতে যাচ্ছেন ওই লোক স্বাক্ষর করে দিচ্ছেন। ওই লোক যখন স্বাক্ষর করে দিচ্ছেন তখনই চেকটা অনুমোদন হয়ে যাচ্ছে, অর্থাৎ চেকটা এন্ডোর্সড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যখন এই অনুমোদনটা দেওয়া হলো তখন যে লোক বা যে লোকটা অনুমোদন করার জন্য স্বাক্ষর প্রদান করলেন, যে লোক অনুমোদন করার জন্য বা যে প্রাপক চেকটা অনুমোদন করার জন্য স্বাক্ষর প্রদান করলেন তাকে আমরা কি বলবো, তাকে আমরা অনুমোদনকারী বলবো, অর্থাৎ তিনি চেকটা এন্ডোর্স করেছেন, ঠিক আছে, এন্ডোর্সার, ওকে। তার মানে যিনি চেকটা অনুমোদন করবেন, অর্থাৎ হস্তান্তর করার ক্ষেত্রে বা হস্তান্তর করার সময় চেকের প্রাপক যখন চেকের পেছনে স্বাক্ষর প্রদান করেন, স্বাক্ষর প্রদান করে চেকটা অনুমোদন করেন, তখন সেই চেকের প্রাপককে কি বলা হয়, সেই চেকের প্রাপককে বলা হচ্ছে অনুমোদনকারী, ঠিক আছে। এবং অনুমোদনকারী যখন অনুমোদন করে দেয়, অর্থাৎ অনুমোদন করা যখন দান, ঠিক আছে, অনুমোদন করা যখন দান, তখন নতুন করে অনুমোদনকারী কে হয়, নতুন করে অনুমোদনকারী হয় হচ্ছে পরবর্তী যাকে অনুমোদন করা হয়, অর্থাৎ যাকে অনুমোদন করা হলো। এক্ষেত্রে আমরা বলতে পারি ওই যে হস্তান্তর গ্রহীতা, যেটা আমরা পড়ে আসছিলাম, ঠিক আছে, হস্তান্তর গ্রহীতা বা অনুমোদন গ্রহীতা, ঠিক আছে। বা আচ্ছা, প্রথমত আমরা হস্তান্তর গ্রহীতা নিয়েছি, তারপরে পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে। এই ক্ষেত্রে তাহলে কি হলো, হস্তান্তর করে দেওয়া হলো হস্তান্তর গ্রহীতা, ঠিক আছে। তাহলে হস্তান্তর গ্রহীতাকে কি করা হলো, চেকটা অনুমোদন করে দেওয়া হলো, যে এখন থেকে চেকের নতুন প্রাপক কে হলেন, নতুন প্রাপক হলেন হস্তান্তর গ্রহীতা, অর্থাৎ এই যে ক নামের ব্যক্তি যিনি, ঠিক আছে, ইনি হলেন চেকের নতুন প্রাপক। আর চেকের যিনি পূর্ববর্তী প্রাপক, অর্থাৎ যিনি অনুমোদন করেছেন, তাকে কি বলা হবে, তাকে বলা হবে হচ্ছে অনুমোদনকারী। অর্থাৎ চেকটা হস্তান্তরের উদ্দেশ্যে যে ব্যক্তি অনুমোদন করে বা যে প্রাপক, চেকের যে প্রাপক হস্তান্তরের উদ্দেশ্যে চেকটা অনুমোদন করে সেই প্রাপককে বলা হবে হচ্ছে অনুমোদনকারী, ওকে। তাহলে অনুমোদনকারী কি, এটা আমরা ক্লিয়ার। এরপর হচ্ছে হলো অনুমোদন বলে প্রাপক, অর্থাৎ চেকটা যার অনুকূলে অনুমোদন করা হলো, যেমন ব্যাংকের গ্রাহক, এই ব্যক্তি কি করছে, এই ব্যক্তি তার ভাই ক যেন চেকের টাকা উত্তোলন করতে পারে সেই জন্য ক এর অনুকূলে চেকটা অনুমোদন করে দিয়েছে। তাহলে নতুন করে প্রাপক কে হলো, নতুন করে প্রাপক হলো হচ্ছে হস্তান্তর গ্রহীতা বা ক নামের ব্যক্তিটা। কারণ কি, কারণ ব্যাংকের গ্রাহক চেকটা স্বাক্ষর করে, পেছনে স্বাক্ষর করে চেকটা প্রথমে অনুমোদন করে দিয়েছে, অনুমোদন করে হাত বদলের মাধ্যমে চেকটা কাকে দিয়ে দিয়েছে, ক নামের ব্যক্তিকে চেকটা দিয়ে দিয়েছে। তাহলে এখন ক নামের ব্যক্তির হাতে যখন চেকটা চলে আসলো তখন কি তিনি চেকটা রিসিভ করলেন, তার মানে তিনি হচ্ছেন হস্তান্তর গ্রহীতা। আর এই ক্ষেত্রে যখন অনুমোদনকারী কাউকে চেকটা হস্তান্তর করে দেয় বা নতুন করে যার নামে অনুমোদনকারী চেকটা অনুমোদন করে দেয় তাকে বলা হয় হচ্ছে অনুমোদন বলে প্রাপক, অর্থাৎ
অনুমোদন করার ফলে যিনি নতুন করে প্রাপক হলেন তাকে বলা হবে কি অনুমোদন বলে প্রাপক। ক্লিয়ার? তার মানে এই অনুমোদন বলে প্রাপক বোঝানো হচ্ছে যে অনুমোদনকারী যার নামে চেকটা অনুমোদন করবেন, যেমন এখানে ব্যাংকের গ্রাহক কার নামে চেকটা অনুমোদন করেছে, ক নামের ব্যক্তির নামে চেকটা অনুমোদন করেছে। ঠিক আছে? তাহলে ক নামের ব্যক্তির নামে যখন চেকটা অনুমোদন করছে তখন ক নামের ব্যক্তিকে অনুমোদন বলে প্রাপক, অর্থাৎ অনুমোদন করার কারণে তার নামে, অর্থাৎ এই ক নামের ব্যক্তি বা পার্টিকুলার অন্য কোনো প্রাপকের নামে যখন অনুমোদন করা হয়েছে সেই অনুমোদন করার জন্য তিনি কি হয়েছেন, তিনি নতুন করে প্রাপক হয়েছেন। আর এই অনুমোদন করার জন্য যিনি নতুন করে প্রাপক হন তিনি কি হন, তিনি আবার চেকের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করেন। ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে চেকের অর্থপ্রাপ্তির অধিকার আর কার, এই ব্যাংকের গ্রাহকের থাকলো না। ঠিক আছে? অর্থাৎ ব্যাংকের যে পূর্ববর্তী যে প্রাপক ছিলেন তারা চেকের অর্থপ্রাপ্তির অধিকার থাকলো না। নতুন করে অর্থপ্রাপ্তির অধিকার কার কাছে চলে আসলো, নতুন করে অর্থপ্রাপ্তির অধিকার ক এর কাছে চলে আসলো। ঠিক আছে? ক নামের ব্যক্তির কাছে চলে আসলো। তাহলে এই ক্ষেত্রে তাকে ক নামের ব্যক্তিকে বলা হবে কি অনুমোদন বলে প্রাপক। তাহলে অনুমোদন বলে প্রাপক কি এটা আমরা বুঝতে পারছি যে অনুমোদনকারী যার অনুকূলে অনুমোদন করে চেকটা হস্তান্তর করে এবং যাকে নতুন করে যিনি চেকের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করেন সেই ব্যক্তিকে কি বলা হয়, সেই ব্যক্তিকে অনুমোদন বলে প্রাপক বলা হয়। তাহলে ক্লিয়ার যে অনুমোদন বলে প্রাপক কি? ঠিক আছে? আচ্ছা, তাহলে চেক যখন হস্তান্তরের উদ্দেশ্যে অনুমোদন করা হয় তখন সেটাকে চেকের অনুমোদন বা চেক এন্ডোর্স করা বলে। আর যিনি চেকটা অনুমোদন করে সেই প্রাপককে বলা হয় কি অনুমোদনকারী। এবং চেক অনুমোদন করার মাধ্যমে প্রাপক তার অর্থপ্রাপ্তির অধিকারটা হস্তান্তর করেন এবং চেকটাও হস্তান্তর করেন। কার নিকট হস্তান্তর করেন? নতুন করে আরেকজন ব্যক্তির নিকট বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করেন। এবং নতুন যার সাথে চেকটা হস্তান্তর করা হলো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হবে কি অনুমোদন বলে প্রাপক। ঠিক আছে? তাহলে অনুমোদন করার ফলে দুইটা পক্ষ সৃষ্টি হয়, একটা পক্ষ হচ্ছে অনুমোদনকারী, আরেকটা পক্ষ হচ্ছে কি অনুমোদন বলে প্রাপক। তার মানে হচ্ছে অনুমোদনকারী হলো যিনি তার অধিকারটা হস্তান্তর করে দিচ্ছেন, আর অনুমোদন বলে প্রাপক হলো যিনি মূল্যবান প্রতিদানের বিনিময় বা যে কোনো ভাবে অনুমোদনের মাধ্যমে চেকের অর্থপ্রাপ্তির অধিকারটা অর্জন করে নিচ্ছেন। ঠিক আছে? তিনি হচ্ছেন কি অনুমোদন বলে প্রাপক। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখব পরবর্তী দুইটা পক্ষের মধ্যে রয়েছে ধারক এবং যথাকালে ধারক। ঠিক আছে? ধারক এবং যথাকালে ধারকের মধ্যে আমরা এর আগেও পড়ে আসছিলাম, ওই হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে পড়েছিলাম যে ধারক এবং যথাকালে ধারক কি। ধারক হচ্ছে দলিলের অর্থপ্রাপ্তির অধিকার মূলত যার থাকে। যেমন ধরেন একজন ব্যক্তি, ঠিক আছে, ধরলাম করিম সাহেব একটা চেক প্রদান করছে। ঠিক আছে? একটা চেক ইস্যু করছে ব্যাংকের কাছে এবং এই চেকের প্রাপক হচ্ছেন রহিম সাহেব। ঠিক আছে? তাহলে চেকটা কে দিল? তাহলে চেকটা কে দিল? রহিম সাহেবকে। চেক দিচ্ছে হচ্ছে করিম সাহেব। ঠিক আছে? করিম সাহেব হচ্ছেন এই ক্ষেত্রে আদেশটা। ঠিক আছে? করিম সাহেব মূলত চেকটা কাকে দিচ্ছে? রহিম সাহেবকে। তাহলে রহিম সাহেব এখানে কি? রহিম সাহেব এখানে হচ্ছেন প্রাপক, অর্থাৎ চেকের অর্থপ্রাপ্তির অধিকারটা অ্যাকচুয়ালি কার? রহিম সাহেবের। করিম সাহেব রহিম সাহেবকে চেকের অর্থটা প্রদানের জন্য মূলত রহিম সাহেবকে চেকটা দিয়েছেন। অর্থাৎ করিম সাহেবের সাথে রহিম সাহেবের একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে? যে সম্পর্কের মাধ্যমে করিম সাহেব কি করতেছেন? করিম সাহেব রহিম সাহেবকে অর্থ প্রদান করতেছেন। ঠিক আছে? কিসের মাধ্যমে অর্থ প্রদান করতেছেন? চেকের মাধ্যমে অর্থ প্রদান করতেছেন। তার মানে করিম সাহেব জানে যে চেকের টাকাটা মূলত কে পাবে? রহিম সাহেব পাবে। তাহলে একদম প্রথম প্রাপক হচ্ছে এই ক্ষেত্রে রহিম সাহেব। তাহলে চেকের এই যে প্রথম যিনি প্রাপক, অর্থাৎ যার অনুকূলে প্রথমে চেকটা ইস্যু করা হয় তাকে বলা হবে কি চেকের ধারক। ঠিক আছে? তাকে বলা হবে কি চেকের ধারক। ওকে? আচ্ছা, তো চেকের ধারক হচ্ছে মূলত যিনি অর্থপ্রাপ্তির অধিকার রাখেন। ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে রহিম সাহেবের ক্ষেত্রে আমরা কি দেখলাম? এটা হচ্ছে চেকটা রহিম সাহেবকে দেওয়া হয়েছে, তার মানে চেকটা কার কাছে আছে? চেকটা আছে রহিম সাহেবের কাছে। একমাত্র রহিম সাহেবই কি চেকের অর্থটা পাবে। ঠিক আছে? তার মানে অর্থপ্রাপ্তির অধিকার কার কাছে থাকতেছে? অর্থপ্রাপ্তির অধিকার এক্ষেত্রে রহিম সাহেবের কাছে থাকতেছে।
ঠিক আছে। তাহলে অর্থপ্রাপ্তির অধিকার রহিম সাহেবের কাছে যখন থাকতেছে তখন রহিম সাহেব হচ্ছে কি চেকের ধারক। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে মূলত ইংলিশ যে আইনটা রয়েছে, ইংলিশ হস্তান্তর আইন, সেই ইংলিশ হস্তান্তর আইন অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিল অর্থাৎ চেক, বিনিময় বিল, প্রতিজ্ঞাপত্র, এগুলোর মতো এগুলোর অর্থপ্রাপ্তির অধিকারটা অ্যাকচুয়ালি যে পাবে, ঠিক আছে, মানে হচ্ছে অর্থপ্রাপ্তির অধিকারটা যার কাছে থাকে তাকেই এই দলিলগুলো প্রাপক বলা হয়। যেমন ইংলিশ হস্তান্তরযোগ্য আইন অনুযায়ী চেকের অর্থপ্রাপ্তির অধিকার যে ব্যক্তি অর্জন করবে সেই ব্যক্তি হচ্ছে কি চেকের ধারক। যেমন এই জায়গায় আমরা দেখি রহিম সাহেব কি হচ্ছে, রহিম সাহেব হচ্ছেন চেকের প্রাপক, তার মানে অর্থপ্রাপ্তির অধিকারটা রহিম সাহেব, তার মানে এই ক্ষেত্রে ধারকে, এই ক্ষেত্রে ধারক হচ্ছে রহিম সাহেব, ঠিক আছে, রহিম সাহেব হচ্ছেন কি ধারক। কিন্তু বাংলাদেশে যে হস্তান্তরযোগ্য দলিল আইনটি রয়েছে সেই আইন অনুযায়ী ধারকের সংজ্ঞাটা একটু ভিন্নভাবে দেওয়া। যেমন যদি আমরা বাহক চেকের কথা হিসাব করি তাহলে রহিম সাহেবকে যদি বাহক চেকটা দেয়া হয়, ধরেন রহিম সাহেবকে যে চেকটা দেওয়া হয়েছে এটি হচ্ছে বাহক চেক। ওকে, এটি হচ্ছে কি বাহক চেক। এখন আমরা কি জানি বাহক চেক যার কাছে থাকবে সেই চেকের অর্থ উত্তোলন করতে পারবে বা চেকের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করতে পারবে, ঠিক আছে। তার মানে রহিম সাহেবের কাছে চেকটা যদি হারায় যায়, ঠিক আছে, রহিম সাহেবের কাছে চেকটা হারিয়ে গেল, রহিম সাহেবের কাছ থেকে চেকটা হারিয়ে গেল, ঠিক আছে। রহিম সাহেবের কাছ থেকে চেকটা হারিয়ে যাওয়ার পর ধরেন আকাশ নামের একজন ব্যক্তি, ঠিক আছে, আকাশ নামের একজন ব্যক্তি চেকটা, এই যে হারানো চেকটা সে খুঁজে পেল, ঠিক আছে। তার মানে আকাশ নামের ব্যক্তি চেকটা কি করলো, চেকটা খুঁজে পেল কে, আকাশ নামের ব্যক্তি। তাহলে চেকটা কি ছিল, বাহক চেক। তার মানে এই ক্ষেত্রে অর্থপ্রাপ্তির অধিকারটা কার কাছে চলে আসবে, অর্থপ্রাপ্তির অধিকারটা এই ক্ষেত্রে আকাশ সাহেবের কাছে চলে আসবে। অর্থাৎ ইংলিশ হস্তান্তরযোগ্য আইন অনুযায়ী আমরা যেটা দেখলাম যে অর্থপ্রাপ্তির অধিকার যার থাকবে তাকে কি বলা হবে, তাকে ধারক বলা হবে। কিন্তু বাংলাদেশে যে হস্তান্তরযোগ্য আইন রয়েছে সেই হস্তান্তরযোগ্য আইন অনুযায়ী কোন ব্যক্তিকে ধারক ততক্ষণ পর্যন্ত বলা যাবে না, অর্থাৎ চেকের বা হস্তান্তরযোগ্য দলিলের ধারক ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি কোনো মূল্যবান প্রতিদানের বিনিময়ে চেকটা বা ওই দলিলের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে ব্যক্তি আকাশ নামের যে ব্যক্তিটা হারিয়ে যাওয়া, রহিম সাহেবের হারিয়ে যাওয়া চেকটি খুঁজে পাইছে, ঠিক আছে, সে কি হচ্ছে, সে মূলত ধারক হচ্ছে না, অর্থাৎ সে এই ক্ষেত্রে অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করলো, যেহেতু বাহক চেকের ক্ষেত্রে সে অর্থ মানে জমা দিলে টাকাটা পাবে, কিন্তু সে কিন্তু এই ক্ষেত্রে ধারক হবে না। অর্থাৎ কারণ কি, কারণ সে একটা হারিয়ে যাওয়া চেক খুঁজে পাইছে, ঠিক আছে, সে কোনো মূল্যবান প্রতিদানের বিনিময়ে চেকটা পায় না। অর্থাৎ মূল্যবান প্রতিদান বলতে কি বোঝায়, ধরেন চেকটার মূল্য আছে 10 টাকা, ঠিক আছে, চেকটার মূল্য আছে 10 টাকা, তাহলে রহিম সাহেবকে চেকটা দেওয়া হয়েছিল, রহিম সাহেবের কাছে চেকটা কার কাছে চলে আসছে, আকাশের কাছে চলে আসছে, ঠিক আছে। এখন আকাশ কি রহিম সাহেবকে মূল্যবান কোনো প্রতিদান দিছে এই 10 টাকার বিনিময়ে, কারণ কি আকাশের কাছে 10 টাকার চেক আছে, সেই 10 টাকার বিনিময়ে রহিম সাহেবকে কোনো মূল্যবান প্রতিদান দিছে, 10 টাকার বিপরীতে কোনো প্রতিদান দিয়েছে, অবশ্যই দেয় না, কারণ সে একটা হারায় যাওয়া চেক খুঁজে পাইছে। ওকে, তার মানে যেহেতু কোনো মূল্যবান প্রতিদান এই ক্ষেত্রে দেয়া হয় না রহিম সাহেবকে, অর্থাৎ যখন চেকের অর্থপ্রাপ্তির অধিকারটা আকাশ অর্জন করতেছে তখন সে কি হচ্ছে, সে কোনো মূল্যবান প্রতিদান দিচ্ছে না, সেই ক্ষেত্রে অর্থাৎ সেই জন্য বাংলাদেশের হস্তান্তরযোগ্য আইন অনুযায়ী আকাশকে ধারক কোনোভাবেই বলা যাবে না। অর্থাৎ বাংলাদেশের বলবৎ আইন অনুযায়ী ধারক শুধুমাত্র ওই ব্যক্তিকে বলা যাবে যে হস্তান্তরযোগ্য দলিল বা এই ক্ষেত্রে যেহেতু আমরা চেক নিয়ে আলোচনা করতেছি, যে ওই ব্যক্তিকেই ধারক বলা যাবে যে চেকের অর্থপ্রাপ্তির অধিকার কোনো মূল্যবান প্রতিদানের বিনিময়ে অর্জন করে, ঠিক আছে। তাহলে অর্থপ্রাপ্তির অধিকার কিসের মাধ্যমে অর্জন করতে হবে, মূল্যবান প্রতিদান। তাহলে এই ক্ষেত্রে কাকে ধারক বলা যেতে পারে, রহিম সাহেবকে ধারক বলা যেতে পারে। কেন ধারক বলা যেতে পারে, কারণ রহিম সাহেবকে চেকটা দিয়েছিল কি, করিম সাহেব, এবং করিম সাহেব যেহেতু রহিম সাহেবকে চেকটা দিয়েছিল তার মানে অবশ্যই রহিম সাহেব 10 টাকা মূল্যের কোনো কিছু করিম সাহেবকে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ 10 টাকা মূল্য সম্পন্ন কোনো প্রতিদান অবশ্যই রহিম সাহেব করিম সাহেবকে দিয়েছে, যে কারণে তার বিনিময়ে 10 টাকা মূল্যের একটা চেক করিম সাহেব রহিম সাহেবকে প্রদান করেছে, ঠিক আছে। তার মানে এই দেখেন এটা হচ্ছে এই ক্ষেত্রে কি যাচ্ছে, এই লাইনটা যেটা এটা দ্বারা আমরা বোঝাচ্ছি হলো মূল্যবান প্রতিদান। তাহলে ক্লিয়ার যে ধারক শুধুমাত্র ওই ব্যক্তি হবে
বাংলাদেশের আইন অনুযায়ী যে প্রথমত অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করে, দ্বিতীয়ত অর্থপ্রাপ্তির অধিকার অর্জনের জন্য সে অবশ্যই কোনো মূল্যদান প্রতিদান দিয়ে থাকে। ঠিক আছে, তার মানে দুই ভাবে ধারক হতে পারে। ওকে, অর্থাৎ এই দুইটা জিনিস একজন ব্যক্তিকে তখনই কোনো হস্তান্তরযোগ্য দলিল বা চেকের ধারক বলা যেতে পারে যখন ওই ব্যক্তি চেকের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করবে এবং সেই অধিকারটা অবশ্যই কোনো মূল্যবান প্রতিদানের বিনিময়ে হয়ে থাকবে। ঠিক আছে, তো একে বলা হবে কি ধারক। এখন আমরা দেখব যথাকালে ধারক কাকে বলে। তাহলে যথাকালে ধারক হচ্ছে ওই ব্যক্তি যখন, মানে সহজ ভাষায়, যখন চেকের অর্থ পরিশোধ করা হবে তখন চেকটা যার কাছে থাকবে। তার মানে চেকের অর্থ পরিশোধকালীন সময়ে চেকটা যার কাছে থাকবে, চেকের দখলটা যার কাছে থাকবে। ঠিক আছে, চেকের অর্থ পরিশোধকালীন সময়ে চেকের অর্থ প্রাপ্তির অধিকার যার থাকবে। তার মানে দেখেন এখানে আমি যে জিনিসটা লিখলাম সেটা হচ্ছে যথাকালে ধারক হচ্ছে ওই ব্যক্তি যখন চেকের অর্থ পরিশোধ করা হবে, অর্থাৎ চেকের অর্থ পরিশোধকালীন সময়ে চেকের অর্থ প্রাপ্তির অধিকার যার থাকবে। ঠিক আছে, তার মানে চেকের অর্থ প্রাপ্তির অধিকার যে ব্যক্তির উপর থাকবে সেই ব্যক্তি যথাকালে ধারক হবে যখন চেকের অর্থ পরিশোধ করা হবে। তাহলে ধরেন এখানে ধারক বলতে মূলত প্রথমত বুঝলাম যে চেকটা প্রথমত মূলত যার নামে ইস্যু করা হয় প্রাথমিকভাবে তিনি হচ্ছেন চেকের ধারক বা হস্তান্তরযোগ্য দলিলের ধারক। আর যথাকালে ধারক কি? যথাকালে ধারক হচ্ছে যখন চেকটা হস্তান্তর করা হবে বা এই দলিলগুলো যখন হস্তান্তর করা হয়, যেমন ধরেন রহিম সাহেব অনুমোদনের মাধ্যমে চেকটা হস্তান্তর করলেন আরিফ সাহেবের সাথে। ঠিক আছে, রহিম সাহেব হস্তান্তর করলেন কার সাথে? আরিফ সাহেবের সাথে। তাহলে আরিফ সাহেবের সাথে চেকটা হস্তান্তর করা হলো। তাহলে আরিফ সাহেবের সাথে যখন চেকটা হস্তান্তর করা হলো তখন চেকের অর্থপ্রাপ্তির অধিকারটা কার কাছে চলে আসলো? চেকের অর্থপ্রাপ্তির অধিকারটা আরিফ সাহেবের কাছে চলে আসলো। ঠিক আছে, চেকের অর্থপ্রাপ্তির অধিকার কে অর্জন করলো? এটা অর্জন করলো হচ্ছে চেকের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করলো আরিফ সাহেব। তাহলে এই ক্ষেত্রে বলা যেতে পারে আরিফ সাহেবকে যথাকালে ধারক, অর্থাৎ প্রাথমিকভাবে যাকে চেক দেওয়া হবে সে হবে কি ধারক, এবং সে যদি চেকটা অন্য কোনো পক্ষের সাথে হস্তান্তর করে তাহলে সেই ব্যক্তির ওই যে দ্বিতীয় যে পক্ষটা, মানে হচ্ছে দ্বিতীয় অর্থাৎ যিনি হস্তান্তর গ্রহীতা, সহজ কথায় যাকে হস্তান্তর করা হবে হস্তান্তর গ্রহীতা তিনি হবে কি? তিনি হবেন যথাকালে ধারক। এইভাবে আরিফ সাহেব যদি এটা আবার আকাশ সাহেবের সাথে হস্তান্তর করে, মানে আরিফ সাহেব যদি চেকটা আবার আকাশ সাহেবকে দিয়ে দেয় তাহলে আবার যথাকালে ধারক কি হবে? যথাকালে ধারক হবে হচ্ছে কি? আকাশ সাহেব। ঠিক আছে, যথাকালে ধারক। তার মানে হচ্ছে চেকের অর্থ পরিশোধ করার সময় মূলত চেকটা যার কাছে থাকবে সেই হবে কি? সেই হবে যথাকালে ধারক। এই ক্ষেত্রে চেক যতবার হস্তান্তর করা হচ্ছে ততবার যথাকালে ধারক কি হচ্ছে? যথাকালে ধারকটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তো যথাকালে ধারক মূলত কয়েক ভাবে হতে পারে। যথাকালে ধারক হওয়ার জন্য কিছু আইনগত টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, যে টার্মস এন্ড কন্ডিশন গুলো পালন করলে কেউ একজন ব্যক্তি যথাকালে ধারক হতে পারবে। এবার আমরা সেগুলো আলোচনা করব। ঠিক আছে, তো তাহলে প্রথমত যথাকালে ধারক হতে গেলে চেক হস্তান্তর করছে। ঠিক আছে, চেক হস্তান্তর করার জন্য অবশ্যই হস্তান্তরটা কি হতে হবে? আইনসম্মত হতে হবে। তার মানে এই যে হস্তান্তর যেটা করবে, ঠিক আছে, এই হস্তান্তরটা কি হতে হবে? প্রথমত আইনসম্মত। ওকে, আইনসম্মত হস্তান্তর করতে হবে। তার মানে আইনসম্মতভাবে কেউ যদি চেকের অর্থ প্রাপ্তির অধিকার অর্জন করেন তাহলে সে কি হবে? যথাকালে ধারক বলে গণ্য হবে। ওকে, তার মানে দেখেন রহিম সাহেব কি করতেছে? হস্তান্তরটা আইনসম্মতভাবে যদি আরিফ সাহেবকে করে দেয় তাহলে অর্থপ্রাপ্তির অধিকার কার কাছে চলে আসবে? আরিফ সাহেবের কাছে চলে আসবে। তাহলে আইনসম্মত হস্তান্তর হলে যার নিকট হস্তান্তর করা হবে অর্থাৎ ওই হস্তান্তর গ্রহীতাকে কি বলা হবে? যথাকালে ধারক। এর পরবর্তীতে আরেকভাবে যথাকালে ধারক হতে পারে যদি মেয়াদ পূর্তির পূর্বে কেউ চেক
চেকের ধারক হন, ঠিক আছে, অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বে যদি কেউ চেকের ধারক হন। ধরেন চেকের মেয়াদ আছে 3 মাস, অর্থাৎ এই যে রহিম সাহেবকে যে চেকটা দেওয়া হয়েছে এটার মেয়াদ আছে 3 মাস, ঠিক আছে, 3 মাস মেয়াদ আছে। তো 3 মাস মেয়াদ থাকাকালীন 1 মাস পরে, ঠিক আছে, 1 মাস পরে অর্থাৎ চেকটা যেদিন দেওয়া হয়েছে তার 1 মাস পরে রহিম সাহেব চেকটা হস্তান্তর করে দিয়েছে কার কাছে? আরিফ সাহেবের কাছে। তার মানে আরিফ সাহেব আরো 2 মাস বাকি থাকতে চেকের অর্থপ্রাপ্তির অধিকারটা অর্জন করছে। তাহলে দেখেন মেয়াদ পূর্তির পূর্বে কিন্তু আরিফ সাহেব ধারক হয়ে গেছে। তার মানে এক্ষেত্রে কি বলা হবে? আরিফ সাহেবকে যথাকালে ধারক বলা হবে। তারপর মূল্যবান প্রতিদানের বিনিময়ে যদি চেকের ধারক হন, ঠিক আছে, মূল্যবান প্রতিদানের বিনিময়ে, মূল্যবান প্রতিদানের বিনিময় বলতে কি বোঝাচ্ছে? যেমন আরিফ সাহেব যখন রহিম সাহেব যখন আরিফ সাহেবের সাথে চেকটা হস্তান্তর করবে, এর মানেটা কি দেখেন, চেক কিন্তু একটা আর্থিক মূল্য সম্বলিত দলিল, ঠিক আছে। তার মানে রহিম সাহেব যদি আরিফ সাহেবের সাথে হস্তান্তর করে, তার মানে অবশ্যই তাদের মধ্যে একটা দেনা পাওনার আর্থিক সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আরিফ সাহেব অবশ্যই কি রহিম সাহেবের কাছে টাকা পায়, যে টাকার মূল্য বাবদ রহিম সাহেব কি করলো? রহিম সাহেব আরিফ সাহেবকে চেকটা দিয়ে দিল, অর্থাৎ আরিফ সাহেবের সাথে চেকটা হস্তান্তর করে দিল। তার মানে আরিফ সাহেব যে চেকটা রহিম সাহেবের কাছ থেকে নিল, এটার বিনিময়ে অবশ্যই আরিফ সাহেব কি করছে? রহিম সাহেবকে মূল্যবান প্রতিদান দিচ্ছে। কিভাবে মূল্যবান প্রতিদান দিচ্ছে? কারণ আরিফ সাহেব রহিম সাহেবের কাছে টাকা পেত, যখন চেকটা পেয়ে গেল আরিফ সাহেব, তখন ওই যে টাকার যে দাবিটা সেটা আরিফ সাহেব ছেড়ে দিল। তার মানে আরিফ সাহেব তার আর্থিক মূল্য সম্বলিত একটা দাবি যেহেতু ছেড়ে দিয়েছে, অবশ্যই আরিফ সাহেব এক্ষেত্রে কি করলো? মূল্যবান প্রতিদান দিল এক্ষেত্রে, অর্থাৎ মূল্যবান প্রতিদান বিনিময় করলো আরিফ সাহেব। ওকে, তো মূল্যবান প্রতিদানের বিনিময়ে যিনি চেকের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করবেন তিনি কি হবেন? তিনি চেকের যথাকালে ধারক হবেন। এবং সর্বশেষ যেটা রয়েছে, চেকের মালিকানায় কোনো ত্রুটি নেই এরকম সরল বিশ্বাসে যদি কেউ চেকটা গ্রহণ করে, ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ রহিম সাহেব যখন আরিফ সাহেবের সাথে চেকটা হস্তান্তর করতেছে, ঠিক আছে, এই হস্তান্তর করার সময় আরিফ সাহেব বিশ্বাস করে নিছে যে রহিম সাহেব যে চেকটা আছে, অর্থাৎ রহিম সাহেবের কাছে যে চেকটা আছে সেই চেকের মালিকানায় কোনো সমস্যা নেই, অর্থাৎ রহিম সাহেবই যে চেকের মালিক, ঠিক আছে, এটা আরিফ সাহেব বিশ্বাস করে নিছে, সরল বিশ্বাসে বিশ্বাস করে নিছে যে রহিম সাহেবই চেকের মালিক। এক্ষেত্রে রহিম সাহেব যদি চুরি করে নিয়ে আসে চেকটা, অর্থাৎ এই যে চেকটা রহিম সাহেবের কাছে আছে, সেই চেকটা যদি রহিম সাহেব চুরি করে নিয়ে আসে, এটা আরিফ সাহেবের দেখা ব্যাপার না, ঠিক আছে, কারণ রহিম সাহেব চুরি করলে সেটা তার আরিফ সাহেব কেউ বলবে না, তাই না। অর্থাৎ আরিফ সাহেব কি করলো? আরিফ সাহেব সরল বিশ্বাসে যদি চেকটা গ্রহণ করে তাহলে আরিফ সাহেব কি হবে? যথাকালে ধারক হবে। অর্থাৎ যথাকালে ধারক এভাবে হওয়া যেতে পারে যদি কোনো ব্যক্তি উক্ত চেকের মালিকানা, অর্থাৎ যে চেকটা হস্তান্তর গ্রহণ করছে, অর্থাৎ হস্তান্তর গ্রহীতা যার কাছ থেকে হস্তান্তরের মাধ্যমে চেকটা গ্রহণ করতেছে, সেই চিন্তা করতেছে হস্তান্তরকারী যিনি রয়েছেন, অর্থাৎ এই ক্ষেত্রে রহিম সাহেব ইনি হস্তান্তর করতেছেন, অর্থাৎ এই হস্তান্তরকারীর মালিকানায় কোনো ত্রুটি নেই, অর্থাৎ চেকটা তিনি বৈধভাবেই পেয়েছিলেন। এরকম সরল বিশ্বাসে হস্তান্তর গ্রহীতা যদি চেকটা গ্রহণ করে তাহলে কি হস্তান্তর গ্রহীতাকে যথাকালে ধারক বলা হবে। অর্থাৎ মালিকানার ত্রুটি থাক বা না থাক, ঠিক আছে, বা মালিকানার যে ত্রুটি রয়েছে সেই ব্যাপারটা হস্তান্তর গ্রহীতা অগোচরে রয়েছে, ঠিক আছে, হস্তান্তর গ্রহীতা সেই ব্যাপারটা জানে না। হস্তান্তর গ্রহীতা সরল বিশ্বাস, অর্থাৎ রহিম সাহেবের সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে, সে বিশ্বাস করে নিল হ্যাঁ রহিম সাহেব এটা চেকটা রহিম সাহেবই, ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে কোনো ডাউট নিল না সে। ওকে, তো এরকম সরল বিশ্বাসে যদি মালিকানা ত্রুটি নেই, এরকম সরল বিশ্বাসে যদি কেউ চেক গ্রহণ করে তবে সেই ব্যক্তিকেও কি বলা হবে? সেই ব্যক্তিকেও যথাকালে ধারক বলা যেতে পারে। ওকে, আচ্ছা, এখন যথাকালে ধারক আর ধারকের মধ্যে মূলত পার্থক্য হচ্ছে যথাকালে ধারক মূলত হস্তান্তর গ্রহীতা যিনি, অর্থাৎ হস্তান্তরের মাধ্যমে যিনি চেকের অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করেন, আর প্রাথমিকভাবে যিনি অর্থপ্রাপ্তির অধিকার অর্জন করেন তাকে কি বলা হয়? ধারক।
তাহলে ধারক আর যথাকালে ধারক এই দুইটা ব্যাপার আমরা বুঝলাম। তবে ধারকের থেকে বেশি আইনগত অধিকার লাভ করেন হচ্ছে কি যথাকালে ধারক। তার মানে যথাকালে ধারকের কি আইনগত অধিকার বেশি, ঠিক আছে, আইনগত অধিকার বেশি। কার আইনগত অধিকার বেশি হচ্ছে যথাকালে যিনি ধারক রয়েছেন। কারণ কি, কারণ যথাকালে যিনি ধারক রয়েছেন তিনি মূল্যবান প্রতিদানের বিনিময়ে কি মূল্যবান প্রতিদানের বিনিময়ে চেকটা গ্রহণ করেছেন, ঠিক আছে, মূল্যবান প্রতিদানের বিনিময়ে তিনি হস্তান্তরটা গ্রহণ করেছেন, এই কারণে তিনি আইনগত অধিকারও বেশি লাভ করবেন। আর যেহেতু তিনি বিশ্বাস করে নিয়েছেন যে হস্তান্তরকারীর মালিকানায় কোনো ত্রুটি নেই এবং এই মর্মে তিনি কি হস্তান্তরকারীকে অবশ্যই আইনগত মূল্যবান প্রতিদান দিয়েছেন, যেটা আমরা এর আগে বলেছিলাম যে হস্তান্তরকারীকে তিনি মূল্যবান প্রতিদান দিয়েছেন। তো এরকম সরল বিশ্বাসে গ্রহণ করে নেওয়ার কারণে বা এরকম সরল বিশ্বাসে চেক গ্রহণ করার কারণে যথাকালে ধারকের কি হবে আইনগত অধিকারটা ধারকের থেকে বেশি হবে। তাহলে এই ছিল চেকের পক্ষসমূহ। মূলত চেকের পক্ষ হচ্ছে কি চেকের পক্ষ হচ্ছে মূলত তিনটা, আদেষ্টা, আদিষ্ট আর প্রাপক। এবং চেক যখন হস্তান্তর করা হয় চেক হস্তান্তরের মাধ্যমে আরো কয়েকটা পক্ষের সৃষ্টি হয়, ঠিক আছে, চেক হস্তান্তরের মাধ্যমে অনুমোদনকারী, অনুমোদন বলে প্রাপক, তারপর ধারক এবং যথাকালে ধারক, এই ধরনের পক্ষসমূহের সৃষ্টি হয়। তবে চেকের পক্ষ হচ্ছে মূলত তিনটা, ঠিক আছে, এবং বাকি যে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো রয়েছে এগুলো মূলত সৃষ্টি হয় কিসের মাধ্যমে, এগুলো মূলত সৃষ্টি হয় হস্তান্তরের মাধ্যমে। অর্থাৎ চেক যখন হস্তান্তর করা হবে তখন এই স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলোর সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা আমাদের আবার পরবর্তী স্লাইডে চলে যাই।